নমস্কার। আজকে পড়ে শোনাবো নেকড়ের খাঁচা গল্পের চতুর্থ পর্ব। চলুন শুরু করা যাক। মাথা উঁচু করলাম, জোরে এক টান দিলাম সুতো ধরে। অবশেষে পেলাম ওটা। আমার গায়ের নিচে চাপা পড়েছিল। 2 আঙুলে টিপে ধরলাম। কুকুরগুলো ঝাঁপিয়ে পড়তে এলো। দাঁতটা উঁচু করে ধরলাম। মাঝপথে যেন ধাক্কা খেয়ে থেমে গেল কুকুরগুলো। পাথরের মূর্তির মতো স্থির। চিৎকার চেঁচামেচি বন্ধ। নীরবে তাকিয়ে রয়েছে দাঁতটার দিকে। তারপর হঠাৎ নড়ে উঠল। ভয়ার্ত কুই কুই শব্দ করে লেজ গুটিয়ে পিছিয়ে গেল, সরে গেল আমার কাছ থেকে। দৌড়ে পালালো, হারিয়ে গেল গাছপালার আড়ালে। জোরে নিঃশ্বাস ছাড়লাম। বড় বাঁচা বেঁচেছি। সত্যি চলে গেছে কুকুরগুলো? সত্যি? বিশ্বাসে হচ্ছে না আমার। প্রচণ্ড ক্ষমতা এই দাঁতটার। হাতের তালুতে চেপে ধরলাম। আমার জীবন বাঁচিয়েছে। এখন থেকে যত্ন করে রাখতে হবে এটাকে। আবার শার্টের ভিতরে ঢুকিয়ে রেখে উঠে দাঁড়ালাম। খুলে যাওয়া জুতোটা তুলে নিয়ে আবার পরলাম। তারপর বাবাকে খুঁজতে চললাম। বনের ভিতর ঘুরে বেড়াতে বেড়াতে একটা পায়ে চলা পথের উপর এসে পড়লাম। বনটা এখন নীরব। কালো রঙের ওই পাখিগুলোকে আর দেখতে পাচ্ছি না। কটকট শব্দও নেই। একটা কাঠবিড়ালি কিংবা খরগোশও চোখে পড়ছে না। কোনো প্রাণী দেখছি না, কোনো শব্দই নেই। তবে এখন আর ভয় পাচ্ছি না আমি। শার্টের ভিতর হাত ঢুকিয়ে দাঁতটা ছুঁয়ে দেখলাম। অদ্ভুত এক নিরাপত্তা বোধ এনে দিয়েছে আমাকে ওটা। কতক্ষণ হাঁটলাম বলতে পারবো না। বনের নতুন কোনো অংশে চলে এসেছি না আগের বনটাতেই রয়েছি বুঝতে পারলাম না। বাবা, এই বাবা! গাছপালার মধ্য দিয়ে চলতে চলতে চিৎকার করে ডাকলাম। আমার ডাক ছড়িয়ে পড়ল চারদিকে, কিন্তু বাবা জবাব দিল না। অস্বস্তিতে ভুগছি। নাড়ির গতি বাড়ছে। আবার চিৎকার করে ডাকলাম, বাবা শুনতে পাচ্ছ? জবাব নেই। বাবা, কোথায় তুমি? রবিন, তুমি কোথায়? জবাব এলো এবার। কথাগুলো যেন শান্তির পরশ বোলালো আমার কানে। বাবা, এই যে এখানে! চেঁচিয়ে উঠলাম। তুমি কোথায়? ওপরে তাকাও রবিন। এখানকার সবচেয়ে উঁচু গাছটা খুঁজে বের করো। ওপরে তাকিয়ে গাছের মাথা দেখলাম। করেছি বাবা, আমি আসছি। জলদি করো রবিন। বাবার কণ্ঠ উত্তেজনায় ভরা। আমি ওটাকে পেয়েছি রবিন। মায়া নেকড়েটাকে ধরেছি। দৌড়াতে শুরু করলাম, কিন্তু ইচ্ছের বিরুদ্ধে এগোচ্ছি। আসলে আমি পিছনে ফিরে পালাতে পারলে খুশি হতাম। মায়া নেকড়েটাকে আর দেখতে চাইনি আমি। ইতিমধ্যেই 2 বার দেখেছি। রাতের বেলা গাছ থেকে লাফিয়ে নেমে যখন আমার কাঁধে কামড়ে দিয়েছিল তখন একবার, আর তাঁবুর ভিতরে খাটের পায়ের কাছে 2য় বার যখন আমাকে দাঁতটা ছুঁড়ে দিয়েছিল। 3য় বার আর ওটার দিকে তাকাতে চাই না। উঁচু একটা গাছের ফাঁকে বাবার লাল শার্ট দেখতে পেলাম। আমার কপাল থেকে ঘাম বেয়ে মুখে পড়ছে। ছুটে বেরোলাম একটা খোলা জায়গায়। বিস্ময়ে চমকে উঠলাম। বাবার মায়া নেকড়ে দেখে চেঁচিয়ে বললাম, বাবা, তোমার কি মাথা খারাপ হলো? বাবা, তুমি আমার সঙ্গে মজা করছো, তাই না? আবার বললাম। গাছের গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে বাবা। গর্বিত ভঙ্গিতে তাকাচ্ছে তার শিকারের দিকে। অতি সাধারণ চেহারার, বিষণ্ণ টাক মাথা একজন মধ্যবয়সী মানুষকে শিকল দিয়ে বেঁধেছে। হাত পিছমরা করে বাঁধা, পায়ে কড়া লাগানো, তাতেও মোটা শিকল। সামান্য কুঁজো হয়ে আছে মানুষটা। পরনে সাদামাঠা প্যান্ট ও শার্ট, চোখে চশমা। মায়া নেকড়ে কোথায় বাবা? জিজ্ঞেস করলাম। হাসি মুখে হাত তুলে মানুষটাকে দেখালো বাবা। মাথা নাড়লাম। একে তুমি মায়া নেকড়ে দেখলে? এ তো একটা মাছিও মারতে পারবে না। আমার কথায় সাহস পেয়ে বিষণ্ণ ভঙ্গিতে মাথা ঝাঁকালো লোকটা। হাঁচি দিল। সর্দি লেগেছে দেখো, বাবাকে বললাম। মনে হচ্ছে লোকটা অসুস্থ। অকারণে বেঁধেছ ওকে। খুলে দাও বাবা। রুমাল আছে? নাক টানতে টানতে জিজ্ঞেস করলো লোকটা। এই যে, পকেট থেকে রুমাল বের করে দিলাম। রবিন, দিও না! চেঁচিয়ে উঠল বাবা। থাবা দিয়ে আমার হাত ছড়িয়ে দিল। ও চালাকি করছে। বনে এসে মায়া নেকড়ের খোঁজ করতে করতে বাবার মাথা খারাপ হয়ে গেছে। আবার হাঁচি দিল লোকটা। বাবা, ও মায়া নেকড়ে। শিওর হলে কি করে? ছোটখাটো মানুষটার অসহায়ত্ব দেখেই মায়া লাগছে আমার। মায়া নেকড়ের পায়ের ছাপ অনুসরণ করে এগিয়েছি। ওর ঘরের কাছে গিয়ে শেষ হয়েছে ছাপ। তারপর আর কোনো চিহ্ন নেই। হঠাৎ করেই পায়ের ছাপ উধাও। ভুরু নাচল বাবা। ও মায়া নেকড়ে নয় তো কি? কিন্তু গতরাতে আমি মায়া নেকড়েটাকে দেখেছি। এর সঙ্গে কোনো মিলই নেই। মায়া নেকড়ে হয়ে যাবার পর মানুষের সঙ্গে আর কোনো মিল থাকে না মায়া নেকড়ের। হ্যাঁ, আপনার ছেলে ঠিকই বলছে। আপনি যা ভাবছেন তা আমি নই। মিনতি করে বলল লোকটা। আমাকে ছেড়ে দিন। চুপ করো! ধমকে উঠল বাবা। তুমি বললে আমি ছাড়ি? আমাকে গাধা পেয়েছ? মস্ত ভুল করছেন আপনি। গুমিয়ে উঠল লোকটা। আমি মায়া নেকড়ে নই, আমার কথা বিশ্বাস করুন। আমার মনে হয় ও ঠিকই বলছে। লোকটার সঙ্গে সুর মেলালাম। ওর কথায় কান দিও না রবিন। বাবার উপর আমার বিশ্বাস আছে।
ভুল সাধারণত করে না বাবা, কিন্তু এবার নিশ্চয়ই করেছে। এই নিরীহ অতি সাধারণ লোকটা মায়ানেকড়ে, রাতের বেলা রোমশ বিশাল ভয়ঙ্কর প্রাণীতে পরিণত হয়, এই কথা কোনো মতেই বিশ্বাস করতে পারলাম না। বিকেলের রোদ গায়ে পড়ছে লোকটার, চকচকে টাকে বিন্দু বিন্দু ঘাম। আমি মায়ানেকড়ে নই। আমার দিকে তাকিয়ে গুঙিয়ে উঠল লোকটা। বিশ্বাস করো, আমি মাছ মাংসও খাই না, শুধু নিরামিষ খাই। যখন মানুষ থাকো তখন খাও না, কিন্তু মায়ানেকড়ে হয়ে গেলে কাঁচা মাংসই গপ গপ করে খাও। এখন চুপ থাকো, বেশি কথা বলো না। হাত মুঠো করে বাতাসে নাচালো বাবা। আমার স্বপ্ন সত্যি হয়েছে। আমিই প্রথম একটা জ্যান্ত মায়ানেকড়ে ধরেছি। চোখ চকচক করছে বাবার। কখনো তাকে এত খুশি দেখেছি বলে মনে পড়ে না। ওকে আমরা বাড়ি নিয়ে যাব, বাবা বলল। টিভিতে হাজির করব, সারা দুনিয়াকে দেখাবো। আমার কাঁধে হাত রাখলো বাবা। আমরা বিখ্যাত হয়ে যাব রবিন। এখানকার কাজ শেষ, চলো এখন যাই। শীষ দিতে দিতে মাটিতে নামিয়ে রাখা ব্যাকপ্যাকটা তুলে নিয়ে কাঁধে ফেললো বাবা। তুমি আগে আগে হাঁটো, বাবা বলল আমাকে। আমি পিছনে থাকবো, আর এই জানোয়ারটা মাঝে থেকে হাঁটবে। পায়ে শিকল বাঁধা আছে, দৌড়ে পালাতে পারবে না। লোকটার পিঠে জোরে এক ধাক্কা দিয়ে বলল বাবা, হাঁটো। বাবার গায়ে যা জোর, এক হাতে উঁচু করে ঝোলাতে ঝোলাতে নিয়ে যেতে পারবে লোকটাকে। প্রচণ্ড ধাক্কায় উপর হয়ে পড়তে পড়তে সামনে নিল লোকটা। পায়ে শিকল থাকায় ফুট খানেকের বেশি ফাঁক করতে পারছে না পা। চিৎকার করে বলল, আপনি ভুল করছেন, মস্ত ভুল। আমি আপনাকে বলছি, আমি মায়ানেকড়ে নই। আমি একজন উদ্ভিদ বিজ্ঞানী। আমার নাম হিউ গ্রিন। আমি ফার শিকারী, ফাঁদ পেতে জন্তু জানোয়ার ধরি। হ্যাঁ হ্যাঁ, বটেই তো, ব্যঙ্গ করে বলল বাবা। তুমি ফার শিকারী হলে আমি আমেরিকার প্রেসিডেন্ট। আপনি আমার সঙ্গে এই ব্যবহার করতে পারেন না। তীক্ষ্ণ চিৎকার করে উঠল লোকটা। আমি পুলিশকে বললে আপনি ভীষণ বিপদে পড়বেন। পুলিশকে জানালে আমি বিপদে পড়ব না, তুমি পড়বে। কিন্তু আমার মনে হলো ভুলটা বাবাই করছে। পুলিশকে জানালে বাবাই বিপদে পড়বে। নিরপরাধ একজন মানুষকে ধরে শিকল দিয়ে বাঁধার অপরাধে জেলেও যেতে হতে পারে তাকে। কয়েকদিন পর জাহাজে করে বাড়ি ফিরে চললাম আমরা। জাহাজটা মালবাহী, কার্গো শিপ। যাত্রী বলতে আমি, বাবা আর হিউগ্রেন। ব্র্যাডওয়ের ভয়াল বন থেকে বেরিয়ে এসেছি, বাড়ি ফিরছি। আমার খুশি হওয়া উচিত ছিল, কিন্তু পারছি না। কেন ঠিক বুঝলাম না। হাত করা পড়া রেনকে দেখে সন্দেহ দেখা দিল ক্যাপ্টেনের চোখে। খালাসিরা ভিড় করে এলো। বাবা ওদের বোঝালো এই লোকটা ভয়ানক খুনি। ক্যাপ্টেন জিজ্ঞেস করলো, তাহলে পুলিশে দিচ্ছেন না কেন? মায়ানেকড়ে বললে ভয়ে হয়তো ক্যাপ্টেন বাবাকে জাহাজেই উঠতে দেবেন না। পুলিশের কাছেই তো নিয়ে যাচ্ছি বলে বাবা তার আইডেন্টিটি কার্ড বের করে দেখালো। খবরের কাগজের লোক জেনে আর কিছু বললেন না ক্যাপ্টেন। জাহাজের খোলে কার্গো হোল্ডে অন্যান্য মালপত্রের সঙ্গে রাখা হলো রেনকে। বেচারা, অন্ধকার ভ্যাপসা গন্ধে ভরা কার্গো হোল্ডে থাকতে হবে ওকে পুরো 7টা দিন আর রাত। একটা কেবিন দেওয়া হয়েছে আমাকে আর বাবাকে। নরম বিছানায় শুয়ে চোখ বুজে রেনের কথা ভাবছি। কার্গো হোল্ডে ওকে নামানোর সময় ওর আতঙ্কিত জড়সড় হয়ে চেহারাটা চোখে ভাসছে। সর্দি আরও বেড়েছে তার, চোখ লাল, নাক দিয়ে অনবরত পানি গড়ায়। বড়ই করুণ দৃশ্য। লোকটার জন্য মায়া হচ্ছে আমার। বাবার দিকে তাকালাম। ডেস্কে বসে মোবাইল ফোনে কথা বলছে তার এক সহকর্মী সাংবাদিক বন্ধুর সঙ্গে। মায়ানেকড়েটাকে নিয়ে বড় বড় পরিকল্পনা করছে দুজনে। খোলা সাগরে পড়তে প্রচণ্ড দুলতে লাগলো জাহাজ। মাথা ঘুরছে আমার, সিক হয়ে পড়েছি, গা গোলাচ্ছি। লম্বা দম নিতে লাগলাম, ঢুক গেলাম, বমি ঠেকানোর চেষ্টা করলাম। সাগর উত্তাল হয়ে উঠবে, বড় বড় ঢেউ উঠবে, সারাটা পথ এমন থাকবে। সাবধান করেছিলেন ক্যাপ্টেন, ঝড়ও আসতে পারে। এখন যা অবস্থা, সারা পথ এমন হলে বেঁচে আর বাড়ি ফিরতে পারবো বলে মনে হয় না। খবরের কাগজকে তো অবশ্যই জানাতে হবে, তবে পরে। ফোনে বলছে বাবা। টিভিতে লাইভ শো। অস্থির ভঙ্গিতে চুলে আঙুল চালালো বাবা। তা তো হবেই। মায়ানেকড়েটা কিভাবে মানুষ থেকে মায়ানেকড়েতে রূপান্তরিত হয় দেখাবো না? সেটাই তো আসল। তবে আগামী পূর্ণিমাটা যাক, আমরা আগে দেখি শিওর হই, তারপর। উত্তেজনা সইতে না পেরেই বোধহয় উঠে দাঁড়ালো বাবা। ছোট্ট ঘরটায় অস্থির ভঙ্গিতে পায়চারি করতে শুরু করলো। কানে ফোনটা লাগানোই আছে। ক্রমে জোরালো হচ্ছে তার কণ্ঠস্বর। একপাশে অনেকখানি কাত হয়ে গেল জাহাজ। যখন মনে হলো উল্টে যাবে, আবার সোজা হলো। তারপর অন্য পাশে কাত হলো। জাহাজের সঙ্গে দুলছে আমার পাকস্থলীটা। মাথা ঘুরছে, বমি পাচ্ছে। একটু ধরুন তো। আমার দিকে তাকিয়ে আছে বাবা। ফোনটা কান থেকে সরিয়ে বলল, রবিন, কি হয়েছে? অসুস্থ লাগছে? তোমার চেহারায় এরকম হয়েছে কেন? আমার ভালো লাগছে না বাবা, গুমিয়ে উঠলাম। এই দুলনি সহ্য করতে পারছি না। সিকনেস, বাবা বলল। জাহাজে ওঠার অভ্যাস না থাকলে প্রথম সবাই
এরকম অসুস্থ হয়ে পড়ে। 2-1 দিন গেলেই ঠিক হয়ে যায়। ডেকে চলে যাও খোলা বাতাসে, ভালো লাগবে। আমি ফোনটা শেষ করে আসছি। টলতে টলতেই কেবিন থেকে বেরিয়ে এলাম। ডেকটা ওপরে, প্রচণ্ড দোল খাচ্ছে জাহাজ। সিঁড়ি বেয়ে ওঠার সময় গঙানি ঠেকাতে পারলাম না। ডেকে বেরিয়ে আর একটু হলেই হুমড়ি খেয়ে পড়ছিলাম। বাইরে খুব ঠান্ডা, সেই সঙ্গে বাতাস। তবে আমার গরম হয়ে ওঠা চামড়ায় লাগতে অনেকটা আরাম পেলাম। লম্বা দম নিলাম, বাতাসে নোনা গন্ধ। পেটের ভেতরে পাক দেওয়া কমে এলো, মাথা ঘোরাও কমেছে। রেলিংয়ে হেলান দিয়ে অন্ধকার সাগরের দিকে তাকালাম। রাতের আকাশের সঙ্গে সাগরের পানি যে ঠিক কোনখানটায় মিলেছে তা দেখা যায় না। কৃষ্ণপক্ষের চাঁদ উঠেছে নিশ্চয়ই, তবে মেঘে ঢাকা, তারাও দেখা যাচ্ছে না। বাবা আসার অপেক্ষায় আছি। জোরালো বাতাস এসে গায়ে আছড়ে পড়ল। প্রচণ্ড দোল খেল জাহাজ। রেলিং চেপে ধরলাম। বাতাস যে এভাবে ধাক্কা দিতে পারে জানতামই না। ঝড় আসছে। দূর থেকে ভেসে এলো একজন খালাসির চিৎকার। আরেক দফা জোরালো বাতাস এসে আছড়ে পড়ল জাহাজের গায়ে। সেই সঙ্গে নিয়ে এলো ঢেউ, পাহাড়ের সমান। পাগলের মতো দুলছে জাহাজটা। ডেকের উপর দিয়ে বয়ে গেল ঢেউ ভাঙা পানি, আমার জুতো ভিজিয়ে দিল। দুহাতে রেলিং চেপে ধরে বাঁচাও বাঁচাও বলে চেঁচিয়ে উঠলাম। বাতাসের গর্জনে চাপা পড়ল আমার চিৎকার। আরেকটা কালো পানির ঢেউ ভাঙল জাহাজের গায়ে। প্রাণপণে রেলিং আঁকড়ে আছি, চেঁচিয়ে চলেছি এক নাগারে। আরও একটা ঢেউ ভাঙল ঠিক আমার সামনে। পানি বয়ে গেল আমার উপর দিয়ে, নাকে মুখে ঢুকে খুক খুক করে কেসে উঠলাম। পানি ভীষণ ঠান্ডা, আর কেমন ভারী ভারী। মনে হলো অন্ধকারের তলায় চাপা পড়েছি। রেলিংটা উধাও, হাত ছুটে গেছে। ডেকটাও অদৃশ্য হলো। ঢেউ আমাকে টেনে নিয়ে চলল খোলা সাগরের দিকে, যেন ঘুরপাক খাচ্ছে কালো পানি। তাণ্ডব নৃত্য জুড়েছে। চেঁচাতে চাইলাম, স্বর বেরোচ্ছে না আর। সাঁতার কাটার চেষ্টা করলাম, হাত পা অসাড়। ঢেউ আমাকে উঁচু করে তুলে রেলিংয়ের উপর দিয়ে সাগরের টেনে নিতে চাইছে। হাল ছেড়ে দিয়ে চোখ বুঝলাম। অন্ধকার ঢেউয়ের হাতে সঁপে দিলাম নিজেকে। কিসে যেন টেনে ধরলো আমাকে। অক্টোপাসের কথা মনে পড়ল। আমার গোড়ালি চেপে ধরেছে, টানছে আমাকে। ঢেউয়ের প্রচণ্ড টানের সঙ্গে লড়াই করে আমাকে আটকে রাখতে চাইছে। ধীরে ধীরে টেনে সরিয়ে নিতে লাগলো আমাকে। আবার কাশলাম। মুখ থেকে নোনা পানি ছিটল। ডেকে মুখ ঠেকিয়ে উপর হয়ে পড়ে আছি। থরথর করে কাঁপছি ঠান্ডা আর আতঙ্কে। ঘন ঘন দম নিয়ে নিজেকে স্বাভাবিক করতে চাইলাম। গড়িয়ে চিত হলাম। কি আমাকে বাঁচিয়েছে দেখতে গিয়ে চমকে উঠলাম। এ কি, কেমন আছো? হাঁটু গেড়ে বসে আমার মুখের দিকে তাকিয়ে আছে হিউ গ্রেন। আপনি বেরোলেন কিভাবে? জিজ্ঞেস করলাম। হাত করাটা ঠিক মতো লাগেনি, খুলে ফেললাম। বদ্ধ জায়গায় দম নিতে পারছিলাম না, তাই খোলা হাওয়ায় বেরিয়েছি। চশমা খুলে ভেজা কাপড়ে মুছতে লাগলো রেন। চশমা ছাড়াই কিচ্ছু দেখি না। আপনি আমার প্রাণ বাঁচিয়েছেন। তোমার ভাগ্য ভালো। ঢেউ যখন তোমাকে টেনে নিয়ে যাচ্ছিল, ঠিক সেই সময় আমি চলে এসেছিলাম, রেন বলল। পা চেপে ধরলাম। টানাটানিতে একবার তো মনে হচ্ছিল আমাকে সহ নিয়ে যাবে। সময় মতো জাহাজটা অন্য পাশে কাত হয়ে গেল, তাই বাঁচলাম। অবাক হয়ে লোকটার দিকে তাকিয়েছি। এই লোক মায়ানেকড়ি হয় কিভাবে? বনে থাকতেও বিশ্বাস হয়নি, এখন তো আরও হচ্ছে না। ওর বিষণ্ণ চোখ দুটোর দিকে তাকালাম। মায়ানেকড়ির চোখের সঙ্গে কোনো মিলই নেই। চশমা ছাড়া দেখতেও পায় না। ওকে ধরে ভুল করেছে বাবা। রবিন, তোমার কি হয়েছে? আমার দিকে ছুটে এলো বাবা। রেনকে চিনতে পেরে চেঁচিয়ে উঠল, আরে তুমি ছুটলে কি করে? খপ করে তার হাত চেপে ধরল। বাবা, ওকে ছেড়ে দাও, আমি বললাম। ও আমার প্রাণ বাঁচিয়েছে। ও ভয়ানক বিপজ্জনক, বাবা বলল। ওর কাছাকাছি থাকাও ঠিক না। কিন্তু বাবা, বললাম তো, ও আমার প্রাণ বাঁচিয়েছে। ঢেউ আমাকে টেনে নিয়ে যাচ্ছিল। ও টেনে না ধরলে এতক্ষণে সাগরে হারিয়ে যেতাম। তাকিয়ে দেখো এখন, সত্যিই কি ওকে খারাপ মনে হয়? মায়ানেকড়ে যখন মানুষের রূপে থাকে তখন কিছুই বোঝা যায় না। তুমি এখন যেমন আছো ঠিক তেমনই দেখাবে তোমাকেও, যদি মায়ানেকড়ে হয়ে যাও। আমি বলে দিচ্ছি, ওর ব্যাপারে সাবধান না হলে পস্তাবে। মনে রেখো কথাটা। আপনি ভুল করছেন, রেন বলল। বাবার থাপা থেকে হাত ছাড়ানোর জন্য মোড়ামুড়ি করছে। আমাকে ছেড়ে দিন, বাড়ি যেতে দিন। কথা দিচ্ছি, কাউকে কিছু বলবো না। পুলিশের কাছে নালিশও করব না। যা ঘটেছে সব ভুলে যাব। ওর কথা কানেই তুলল না বাবা। হ্যাচকা টানে সরিয়ে নিল আমার কাছ থেকে। চেঁচিয়ে খালাসিদের ডাকতে লাগলো। বাবা আর খালাসিরা মিলে রেনকে আবার কার্গো হোল্ডে নিয়ে গেল। একটু পরে ফিরে এসে আমাকে কেবিনে নিয়ে চলল বাবা। যেতে যেতে বলল, এবার দুটো ভালো মতো টেনে টেনে দেখেছি, আর হাত করা খুলতে পারবে না। কিন্তু হাত করা খুলে থাকার ঘটনা ঠিক স্বাভাবিক মনে হলো না আমার।
মাইনেকড়ের দাঁতটার কথা মনে পড়ল। এবারও এটাই আমাকে বাঁচায়নি তো? কোনো অলৌকিক ক্ষমতা বলে হাতকড়া খুলে দিয়ে রেনকে পাঠিয়ে দেয়নি তো আমার কাছে? আমাকে কেবিনে রেখে চলে গেল বাবা। নিশ্চয়ই কোনো কাজ আছে। ভেজা কাপড় বদলে শুকনো কাপড় পরলাম। তারপর বিছানায় বসে ছোট্ট গোল জানালাটা দিয়ে বাইরে তাকিয়ে রইলাম। সাগরের উত্তাল ঢেউ দেখছি। জাহাজের গায়ে বিপুল গতিতে ক্রমাগত বাড়ি মেরে চলেছে। আবার পাক দিচ্ছে পেটের ভিতর, বমি আসতে চাইছে। রাতের আকাশের দিকে তাকালাম। ভারী মেঘ কেটে যাচ্ছে। মেঘের ফাঁকে লুকোচুরি খেলছে চাঁদ। আবার মাথা ঘুরছে আমার, কাঁধে দপদপে ব্যথা। আমাকে মাইনেকড়েতে কামড়ানোর কথা বাবাকে বলিনি এখনো। তাকে উদ্বেগের মধ্যে ফেলতে চাইনি। তবে এখন এমন ব্যথা করছে, না বলে বোধহয় আর পারবো না। শার্টের ভিতরে হাত ঢুকিয়ে দিলাম। কাঁধের কাছে আহত জায়গাটা ডলতে গিয়ে আউ করে উঠলাম। বিছানা থেকে লাফিয়ে নেমে দৌড় দিলাম বাথরুমে। একটানে শার্ট খুলে ফেললাম। আয়নায় তাকালাম নিজের দিকে। এ কি? আতঙ্কে চেঁচিয়ে উঠলাম। কাঁধের জখমটা লাল হয়ে আছে, কিন্তু চেঁচিয়েছি অন্য কারণে। কুৎসিত একগোছা লোম গজিয়েছে জায়গাটায়।